দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমিরূপের এবিটিএ এবং ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে এই অধ্যায় থেকে যে বিষয়ে সমগ্র টেস্ট পেপারের পেজগুলো সলিউশন করে কি কি কোশ্চেন 1 নম্বরের বহু বিকল্প ভিত্তিক এবং শূন্যস্থান পূরণ যে এসেছে সেই কোশ্চেনগুলো নিয়েই এই ভিডিও আলোচনা করা হবে। তাহলে ফার্স্ট প্রশ্ন দেখো, প্রতিটা প্রশ্নটি পড়েছে দুটো। 1 নম্বর, তাহলে কোন প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের ক্ষয় সাধন হচ্ছে একটা, আর কোন প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগে হচ্ছে সঞ্চয় কার্য হচ্ছে। তা সেই দুটো প্রক্রিয়া ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে আরোহণ আর 2 নম্বর হচ্ছে অবরোহণ। অবরোহণ মানে হচ্ছে ক্ষয় কাজের ফলে ভূমিভাগের উচ্চতা হ্রাস করছে, আর আরোহণ মিনস হচ্ছে সঞ্চয় কাজের ফলে ভূমিভাগের উচ্চতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দুটো ভালো করে জানতে হবে, অবরোহণ আর আরোহণ। এবং অবরোহণ এবং আরোহণের ফলে তাহলে ক্ষয়ের ফলে তোমার গিরিখাত, ক্যানিয়ন এরকম যদি এক্সাম্পল দেওয়া যায় থাকে বিটিএর পেজে, তাহলে তখন তবে সেই কোন প্রক্রিয়া হচ্ছে তখন বলতে হবে গিরিখাত, ক্যানিয়ন, সেগুলো তোমার করে দেবে। ক্ষয়ের ফলে হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার, আর বদ্বীপ, বালিয়াড়ি ইত্যাদি হচ্ছে তোমার আরোহণ। এগুলো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তোমার ভূমিরূপ, এবং এই প্রক্রিয়া আরোহণ এবং অবরোহণের ক্ষয় এবং যে সঞ্চয় যে আছে সেগুলো তোমরা একবার আলোকপাত করবে। তারপরে পর্যায়ন কাকে বলে? অবরোহণ এবং আরোহণের সম্মিলিত পর্যায়কে পর্যায়ন বলা হয়। পর্যায়নের যে পড়ছে পর্যায়ন 3 নম্বর, পর্যায়ন কথাটা কে ব্যবহার করেছিল? পর্যায়ন কথাটা প্রথম কে ব্যবহার করেছিল? তোমরা যে ব্যবহার করেছিল চেম্বারলিন এন্ড সালিসবেরি। চেম্বারলিন এবং সলিসবেরি প্রথম হচ্ছে তোমার এই ইংলিশ হচ্ছে পর্যায়ন, বাংলা হচ্ছে পর্যায়ন, ইংলিশ হচ্ছে গ্রেডেশন, এই কথাটা প্রথম ব্যবহার করেছিল। এবং এই পর্যায়ন থেকে 4 নম্বর গেট কথাটি, তারপরে তোমার এসে যাবে গেট কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? গেট কথাটি ব্যবহার করেছিল হচ্ছে গিলবার্ট। এটা ভালো করে তোমরা দেখবে, এটা পরীক্ষা অনেকবার পড়েছে। গেট কথাটি প্রথম কে ব্যবহার করেছিল তোমরা করবে গিলবার্ট। তারপরে আসো 5 নম্বরে চুনযুক্ত এবং লবণ, চুন ও লবণযুক্ত অঞ্চলে কোন প্রক্রিয়া, নদীর কোন প্রক্রিয়া বেশি? এটা দেখো অনেকবার দিয়েছে প্রশ্নতে, তোমরা লিখে দেবে দ্রবণ প্রক্রিয়া। চুন এবং চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়া হচ্ছে তোমার কার্যকরী ভূমিকা বেশি করে। তারপরে দেখবে আবহবিকার চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসলে তাকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয়। দেখবে অনেকবার পেজে, অনেকগুলো পেজে পুঞ্জিত ক্ষয় ইংলিশে হচ্ছে মাস্ট ওয়াস্টিং। ঠিক আছে, তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা আবহবিকার যারা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তারপরে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি? পরীক্ষা দেবে অনেক পিডিটি আছে, তখন করে দেবে তোমরা আলাস্কার হুবার্ট। আলাস্কার কি বলবে? হুবার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ। তারপরে দুটো জিনিস পড়তে হবে, একটা পড়তে হবে মোনাডোনক, আর একটা পড়তে হবে ইনসেলবাজ। যদি সমপ্রায় ভূমির মধ্যে উঁচু, ওই যে ঢেউ খেলানো উঁচু যে ভূমিভাগ, তার নাম হচ্ছে মোনাডোনক। আর সেইটাই যখন মোনাডোনক হচ্ছে মরুভূমি অঞ্চলে ক্ষয়প্রাপ্ত প্রায় গোলাকার যে উঁচু ঢিবির মতো অংশ মরুভূমি অঞ্চলে, তার নাম বলবে ইনসেলবাজ। আর সমপ্রায় ভূমির অঞ্চলে তার উঁচু ঢিবিগুলোকে বলা হবে, ক্ষয়প্রাপ্ত যে ঢিবিগুলো সেগুলোকে নাম বলা হবে মোনাডোনক। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলবে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলবে তোমার ক্যানিয়ন। তারপরে হয়ে গেল এখানে ভ্যান পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হচ্ছে জ্যাকবসন। ঠিক আছে। তারপরে 11 নম্বর নীলকণ্ঠ এবং শিবলিঙ্গ দুটি কিসের উদাহরণ?
দুটো হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ, পিরামিড চূড়া। তাহলে নীলকণ্ঠ এবং শিবলিঙ্গ দুটো হচ্ছে তোমার পিরামিড চূড়া উদাহরণ। প্রশস্ত নদী মোহনাকে কি বলে? প্রশস্ত নদী মোহনাকে ড্যাশ বলে, তোমাকে ড্যাশে তখন লিখে দিতে হবে, বলা হয় খাঁড়ি। প্রশস্ত নদী মোহনাকে বলা হয় তোমার খাঁড়ি বলা হয়। তারপরে নদী ড্যাশকে রেখে তার ক্ষয়কার্যের শেষ সীমা বলে ড্যাশ। নদীর ক্ষয়কার্যের শেষ সীমা হচ্ছে ড্যাশ। নদীর ক্ষয়কার্যের শেষ সীমা হচ্ছে তোমার কি? সমুদ্রতল। সমুদ্রতল। দ্য বেস লেভেল অফ ইরোশন বলা হয়, বেস লেভেল অফ ইরোশন। নদী সমুদ্রতলকে রেখে কোনো ভূমিভাগের ওপর ক্ষয় সাধন করে। যদি বলে মরুভূমি অঞ্চলের সমুদ্রতল কার পরিপ্রেক্ষিতে নির্ণয় করা হয়? মরুভূমি অঞ্চলে প্লা হ্রদ হচ্ছে তোমার মরুভূমি অঞ্চলে সমুদ্রতল বা ওখানে বেস লেভেল মরুভূমি অঞ্চলে। তারপরে আসো পাখির পায়ের ন্যায় বদ্বীপ। পাখির পায়ের নাম বদ্বীপ হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, মিসিসিপি মিসৌরি। পাখির পায়ের ন্যায় বদ্বীপের নাম লিখবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। আর ভারতের হবে একটা কৃষ্ণা আর একটা সিন্ধু। মিসিসিপি মিসৌরি, কৃষ্ণা এবং সিন্ধু এইগুলো হচ্ছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ। তারপরে আসো 15 হিমবাহের দীর্ঘ ফাটল তাকে ড্যাশ বলে, তাকে বলে দীর্ঘ যে ফাটল তাকে বলা হয় বাঘসুন, তাকে বলা হবে বাঘসুন। আর আড়াআড়ি ভাবে যে খাঁজ কাটা যে কত তা সেই ফাটলগুলোর নাম হচ্ছে তখন তাকে বলা হবে তোমার ক্রেভাস, তখন তাকে বলা হবে ক্রেভাস। তাহলে দীর্ঘ ফাটল তখন তার হচ্ছে বাঘসুন, আর আড়াআড়ি ভাবে যে খাঁজ কাটা অসংখ্য ফাটল লক্ষ্য করা যায় তখন তাকে বলা হবে ক্রেভাস। 2 নম্বরে তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি জানি? নীলনদ। এবার যদি নদী অববাহিকা দেওয়া আছে দেখবে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে কি? আমাজন। সঙ্গে সঙ্গে ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি লিখে দেবে? গঙ্গা। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম করে দিচ্ছ গঙ্গা। তারপরে মাশরুম রক কাকে বলা হয়? মাশরুম রক বলা হয় গৌড়কে। মাশরুম রক কাকে বলা হয়? মাশরুম রক বলা হয় তোমার করবে গৌড়কে। আর নিডিল কি? নিডিল। তারপরে হচ্ছে 18 নিডিল। ইয়ারদান গুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে সূচালো আকার ধারণ করে তখন তাকে বলা হবে নিডিল। তারপরে এই যে 19 মিয়েন্ডার মানে আঁকাবাঁকা নদীপথ। এই মিয়েন্ডার নদীকরণ নামকরণ কোথা থেকে? এই যে তুরস্কের মিয়েন্ডস থেকে, তুরস্কের মিয়েন্ডস থেকে। তুরস্কের মিয়েন্ডাস নদীর নামকরণ থেকে এই মিয়েন্ডার বা আঁকাবাঁকা নদীপথের নামকরণটা তোমার এসেছে। এটা তোমার একবার দেখবে। মাশরুম রক হলো, তার মিয়েন্ডার হলো। বালিয়ারি শ্রেণীবিভাগ কে করেন? বালিয়ারি 20 ব্যাকনল্ট ব্যাকনল হচ্ছে বালিয়ারি শ্রেণীবিভাগ করেন। এই নামটা তোমাকে জানতে হবে। ব্যাকনল হচ্ছে বালিয়ারি শ্রেণীবিভাগ করেন। এটা গেল 20টা। তারপরে তোমার হিমবাহ উপত্যকা সমুদ্রে এসে মিলিত হলে তখন তাকে কি বলে? হিমবাহ উপত্যকা যখন সমুদ্র কাছে এসে যায় তখন সমুদ্রের জলরাশি দ্বারা পরিপূর্ণ হলে তখন তাকে ড্যাশ বলে। তখন ওই ড্যাশের মধ্যে লিখতে হবে, লিখবে ফিয়র্ড, তখন তাকে বলা হয় ফিয়র্ড বলা হয়। এবার কোশ্চেন হলো ড্যাশকে ফিয়র্ডের দেশ বলা হয়, তখন তোমার লিখে দেবে 22 হচ্ছে নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ। আর ফিয়র্ড গুলো আকারে ক্ষুদ্র এবং অগভীর হলে তাকে বলা হয় ফিয়ার্ড। তাকে কি বলা হয়? ফিয়ার্ড। হয়াশই অন্তঃস্থয়ে আকার ডয়েডে। ফিয়ার্ডের দেশ কাকে বলে? তখন সুইডেনকে। ফিয়ার্ডের দেশ কাকে বলা হয়? সুইডেনকে। তারপর হচ্ছে 24 আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়, এই 3 থেকে একত্রে বলা হয় নগ্নীভবন। আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়, এই 3টে একত্রে বলা হয় নগ্নীভবন। নদীর তলদেশে উচ্চ পার্বত্য অঞ্চলে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তের নাম দেয়, সেই গর্তের নাম লিখে দেবে তোমরা কি? মন্থকূপ। সেই মন্থকূপ। আর জলপ্রপাতের পাদদেশে বিশাল আকার গর্তের সৃষ্টি হয় সেই গর্তের নাম
তখন তাকে বলা যাবে প্রপাতকূপ। তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে গর্তের সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে তোমার মন্থকূপ, আর জলপ্রপাতের পাদদেশে বিশাল বিশাল আকার যে গর্তের সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে তোমার কি করবে প্রপাতকূপ। তারপরে তোমার গেল প্রপাতকূপ। মরু অঞ্চলের শুষ্ক নদী খাত, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত 25 মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলোকে কি বলা হয় ওয়াদি। 26 হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়, হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোব, ওকাব্য, হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোব। তারপরে চলো, হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ মুক্ত হয় সেই বরফ মুক্ত শিখরগুলোকে কি বলা হয়, সেই বরফ মুক্ত শিখরগুলোকে বলা হয় নুনাটাক্স, নুনা রেখা ক দন্ত স, বরফ মুক্ত শৃঙ্গগুলোকে বলা হয় নুনাটাক্স। তারপরে ছিল শিপ বালিয়ারি অপর নাম কি অনুদৈর্ঘ্য বালিয়ারি, আর বারখান বালিয়ারি হচ্ছে তির্যক বালিয়ারি, সে তির্যক বালিয়ারির অপর নাম হচ্ছে তোমার বারখান, আর শিপ বালি হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়ারি। জল বিভাজিকা, যে উঁচু ভূমি দুই বা তার বেশি নদীকে পৃথক করছে তাকে বলা জলবিভাজিকা। ভারতের প্রধান জলবিভাজিকা যদি নাম বলে তোমরা লিখে দেবে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত হচ্ছে ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের তথা ভারতের প্রধান জলবিভাজিকার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। তারপরে নেভে, নেভে কি আলগা তুষারকণা পেঁজা পেঁজা তুলোর মতো সঞ্চিত হলে তখন তাকে বলা হয় নেভে। তাহলে হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে আলগা পেঁজা পেঁজা তুলোর মতো বরফগুলো জমতে থাকে প্রাথমিক অবস্থায়, তা কি বলা হচ্ছে তোমার নেভে, দন্তনয়িকা ভয়িকা নেভে। তারপরে আসো 30 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যযুক্ত অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল, সেই নাম হচ্ছে তোমার সুন্দরবন। এবার আসো 31 প্রশ্ন কি হচ্ছে তোমার দিয়েছে রাজস্থানের চলমান বালিয়ারির কি নাম, রাজস্থানের চলমান বালিয়ারির নাম হচ্ছে তোমার ধিয়ান, ধরে বলা অবশ্যই অন্তঃস্থায়িকা দন্তন তার চলমান বালি। এবার ভ্যানিসিং আইল্যান্ড কোনগুলো বা সমুদ্রে নিমজ্জিত দ্বীপ কোনগুলো, তোমরা দুটো বা তিনটে দ্বীপ লিখে নাম দেবে বেডফোর্ড, বয়কাট, ফয়কা ডয়রেপ, নিউ মুর আর একটা লিখে দেবে লোহাচড়া। তাহলে ভ্যানিসিং আইল্যান্ড বা নিমজ্জিত দ্বীপ কোনগুলো, বেডফোর্ড, নিউমুর আর লোহাচড়া। এগুলো হচ্ছে সমুদ্রে গ্লোবাল ওয়ার্মিং জনিত কারণে সমুদ্রের তলায় আস্তে আস্তে তলিয়ে গেছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার দ্বীপের নাম। তারপরে তোমার দেওয়া আছে শিপ বালিয়ারি, শিপ বালিয়ারির মাঝে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে বলা হয় করিডোর, সেই গ্যাপগুলোকে কি বলা হয় করিডোর। এটা হবে তোমার 32 সেই করিডোর। এই করিডোরগুলো প্রশ্ন করে, করিডোরগুলো তোমার সাহারায় কি নামে, সাহারায় নাম হচ্ছে গাসি। সাহারায় কি নাম, সাহারায় নাম হচ্ছে তোমার গাসি। 32 বলে 33 ভারতের প্রধান জলবিভাজিকা হয়ে গেল। এবারে নদীর জলপ্রবাহ পরিমাপের একক, নদীর জলপ্রবাহের পরিমাপের একক হচ্ছে একটা হচ্ছে কিউসেক আর একটা হচ্ছে কিউমেক, কিউসেক আর একটা হচ্ছে কিউমেক। কিউমেক নদীর একটি নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউসেক, আর নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কিউমেক। নদীর জলপ্রবাহের পরিমাপের এককের নাম একটা হচ্ছে কিউসেক আর একটা হচ্ছে কিউমেক। আর 34টা ষষ্ঠ ঘাতের সূত্র, নদীতে জলপ্রবাহের পরিমাণ দ্বিগুণ বাড়লে তার তুলনায় বহন ক্ষমতা 2 to the power 6 সমান 64 গুণ বৃদ্ধি পায়। এটা বলেছিলেন ডব্লিউ হপকিন্স, HOPKINS। এই ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবক্তা হচ্ছে ডব্লিউ হপকিন্স, এই ষষ্ঠ ঘাতের সূত্র বলেছে। ভারতে তারপরে আসছে তোমার ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। ভারতের উচ্চতম জলপ্রপাতে কর্ণাটকের ভাড়াইকি, ভয়াকা রয়াকা হয়সে ভাড়াই নদীর উপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। 35 তারপরে আসে তোমার 35 জলপ্রপাতের নাম হয়ে গেছে। এবার জলপ্রপাতের এখানে দেবে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্যাটারাক্ট আর একটা হচ্ছে কাসকেড। একটা হচ্ছে
ডাক্ট, আর একটা হচ্ছে কাসকেড। ক্যাটারাক্ট হচ্ছে বিপুল পরিমাণ জলরাশি যখন ফুলে ফেপে নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। আর কাসকেড হচ্ছে সিঁড়ির ধাপের মতো যখন জলরাশি নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হয় কাসকেড। দুটো টার্ম পরীক্ষায় আসছে। বিপুল জলরাশি হলে তোমার ক্যাটারাক্ট, আর সিঁড়ির ধাপের মতো অসংখ্য জলরাশি নিচের দিকে যখন নেমে আসবে তখন তাকে বলা হবে কাসকেড। পৃথিবীর অধিকাংশ বদ্বীপ, পৃথিবীর অধিকাংশ পরীক্ষা যদি পড়ে পৃথিবীর অধিকাংশ বদ্বীপ কি আকৃতির, তখন লিখে দেবে ধনুক আকৃতির। পৃথিবীর অধিকাংশ বদ্বীপ হচ্ছে ধনুক আকৃতির। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, নীল নদের বদ্বীপ, এই সমস্ত বদ্বীপ হচ্ছে তোমার ধনুক আকৃতির বদ্বীপ। আর একটা হচ্ছে টিকনাঙ্গ বদ্বীপ। টিকনাঙ্গ বদ্বীপের এক্সাম্পল পরীক্ষায় পড়ে। টিকনাঙ্গ হচ্ছে ইটালির তাইওয়ান, ইটালির তাইওয়ান নদীর বদ্বীপ হচ্ছে তোমার টিকনাঙ্গ বদ্বীপের উদাহরণ। আর ভারতের হচ্ছে সুবর্ণরেখা। ভারতে লিখে দেবে একটা টিকনাঙ্গ বদ্বীপের উদাহরণ হচ্ছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ হচ্ছে তোমার টিকনাঙ্গ বদ্বীপের উদাহরণ। তাতে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। আর কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের ন্যায়। কৃষ্ণা নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের ন্যায়। তারপরে দেখি টেস্ট পেপার আছে রূপকুণ্ড। রূপকুণ্ড কি? রূপকুণ্ড একটি কিসের উদাহরণ? রূপকুণ্ড হচ্ছে একটা হিমধ্বনি। রূপকুণ্ড হচ্ছে একটা হিমধ্বনির উদাহরণ। রূপকুণ্ড একটা হিমধ্বনির উদাহরণ। তারপরে চলো এখান থেকে হয়ে গেল এখান থেকে রূপকুণ্ড। এবার হিমশিরির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয়, সেই হিমশিরির মধ্যে বরফ গোলা জলে সঞ্চিত যে হ্রদ সৃষ্টি হয় সেই হ্রদের নাম কি? প্যাটার্ন স্টার। সেই হ্রদের নাম হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। এবার হচ্ছে 41 কি আছে দেখে এবার। 41 প্রশ্ন হচ্ছে তোমার বালিময় সাহারা মরুভূমিতে কি বলা হয়? সাহারার যে বালিময় মরুভূমি তার নাম সাহারায় নাম হচ্ছে আর্ক। বালিময় মরুভূমি সাহারাতে আর্ক, আর শিলাময় হলে তখন সাহারা মরুভূমিতে তার নাম হচ্ছে হামাদা। তাহলে বালিময় যুক্ত মরুভূমি সাহারাতে বলবে আর্ক, আর শিলাময় মরুভূমি হলে তখন তাকে বলা হবে হামাদা। এবার ভ্যালিটেন, হিমবাহ এবং জলধারা দ্বারা কার্যের ফলে ভ্যালিটেন কাকে বলে? হয়েছে হিমবাহ এবং জলের কার্যের ফলে যে বহিঃবিধৌত সমভূমির সৃষ্টি হয়েছে, বহিঃবিধৌত সমভূমির মধ্যে নদী প্রবাহিত হলে তখন তাকে বলা হবে ভ্যালিটেন। এবার আসে 43 হচ্ছে ভার্ব। ভয়া আঁকা বয়রে। ভার্ব কি? কিটল হ্রদের মধ্যে স্তরে স্তরে পলি সঞ্চিত হলে তখন তাকে বলা হবে ভার্ব। আবার বলছি কেটল হ্রদের মধ্যে স্তরে স্তরে সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালি ইত্যাদি সঞ্চিত হলে তখন তাকে বলা হবে ভার্ব। এবার আসছো তোমার 44 প্রশ্ন কি দিয়েছে? পৃথিবীর বৃহত্তম অপসারণ কর্তৃত গর্তের নাম কি? পৃথিবীর বৃহত্তম অপসারণ কর্তৃত গর্তের নাম হচ্ছে কাতারা। যেটা কোন দেশে অবস্থিত? মিশরে। কোন দেশে অবস্থিত? তোমার কাতারা হচ্ছে মিশরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম অপসারণ কর্তৃত গর্ত। মাশরুম রক বলা হয় গৌড়কে। মাশরুম রক বলা হয়। মোড়কের ঝুঁটির মতো দেখতে হচ্ছে ইয়ারদাং। আর ইনসেলভার যখন ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতা অনেকটা হ্রাস পায় তখন তাকে বলা হয় টর। তখন তাকে বলা হয় টর। আর শিপ কথার অর্থ আরবি শব্দ হচ্ছে তলোয়ার। শিপ কথার অর্থ হচ্ছে আরবি শব্দ তলোয়ার। শিপ কথার অর্থ আরবি একটি শব্দ, তার হচ্ছে তোমার তলোয়ার। আর তুর্কি শব্দ বারখান কথা হচ্ছে বালির পাহাড়। তুর্কি শব্দের অর্থ হচ্ছে বারখান, একটি স্বর্গ তুর্কি যার কথার অর্থ হচ্ছে বালির পাহাড়। এবার লোয়েস হচ্ছে জার্মান শব্দ। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এই লোয়েস নামটা প্রথম যিনি ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ভন রিক্টোফেন। হচ্ছে লোয়েস ভন রিক্টোফেন। ঠিক আছে, প্রথম এই টার্মটা ব্যবহার করেছিলেন জার্মানি, বেলজিয়াম ইত্যাদিতে। এই লোয়েসের নামকে বলা হয় লিমন। আর যুক্তরাষ্ট্রে তার নাম বলা হচ্ছে অ্যাডব। হ্যাঁ, লিমন বলছে জার্মানিতে, বেলজিয়াম এই জায়গায় লিমন, আর যুক্তরাষ্ট্রে তার নাম হচ্ছে তোমার অ্যাডব। আর ভারতবর্ষে গুজরাটের কচ্ছের অংশে তোমার আমাদের লোয়েস সমভূমি লক্ষ্য করা যায়। লোয়েস সমভূমি হচ্ছে গুজরাটের অংশে, তোমার কচ্ছের অংশে তোমার লোয়েস সমভূমি তোমার লক্ষ্য করা যায়।
প্লাহ হ্রদগুলো হচ্ছে মরুভূমি অঞ্চল লবণাক্ত জলের হয়। এইটা আফ্রিকা, উত্তর আফ্রিকা, তার নাম কি হচ্ছে শর্টস বলে। উত্তর আফ্রিকা এই লবণাক্ত হ্রদগুলোকে বলা হয় শর্টস। হয়েছে। ভারতের একটি প্লাহ হ্রদের নাম যদি পরীক্ষায় পড়ে তোমরা লিখে দেবে রাজস্থানে হচ্ছে সম্বর হ্রদ একটি প্লাহ হ্রদ। এবার আসো 49 দিচ্ছে দ্য গ্রেট গ্রিন ওয়াল, বৃহৎ বৃক্ষ প্রাচীর, যেটা সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে মরুভূমির প্রসার রোধ করার জন্য 7,000 কিলোমিটার দীর্ঘ, 15 কিলোমিটার প্রশস্ত, প্রায় 1,15,000 বর্গ কিমি এলাকা জুড়ে যে পৃথিবীর বৃহত্তম প্রাচীর বলয় সৃষ্টি করেছে তারই নাম হচ্ছে দ্য গ্রেট গ্রিন ওয়াল। দ্য গ্রেট গ্রিন ওয়াল, যেটা উত্তর আফ্রিকা মানে আফ্রিকা মহাদেশে লক্ষ্য করা যায়। আর সর্বশেষ 50 নম্বরের প্রশ্ন হচ্ছে নিকবিন্দু। নিকবিন্দু কি? নতুন নদী উপত্যকা এটা, আর এটা পুরনো নদী উপত্যকা। এইখান থেকে এটা পুরনো আর এখান থেকে হচ্ছে নতুন। পুরানো এবং নতুন উপত্যকার যে বিন্দুতে ঢালের পার্থক্য লক্ষ্য করা যায় সেইটা কি বলা হয় নিকবিন্দু। দেখবে টেস্ট পেপারে একটা বা দুটো পেজেতে তোমার নিকবিন্দু দেওয়া আছে, যেটা নদীর পুনর্যৌবন লাভের ফলে এই নিকবিন্দু সৃষ্টি হয়। নিকবিন্দু হচ্ছে নদীর পুরানো এবং নদী আর নতুন, পুরানো উপত্যকা নতুন উপত্যকার মধ্যে ঢালের পার্থক্য সৃষ্টি করে। তাহলে মোট 50টা প্রশ্ন প্রথম অধ্যায়ে এবিটিএ এবং ডব্লিউবিটিএ থেকে সমগ্র আলোচনা করা হবে।